3-4টা ক্লাস যেগুলো আচ্ছা, যেগুলো মিস করেছিলাম, বাকিগুলো বাকি আছে এখনো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আপনি যে স্যার ওই প্রিসাইজ রাইটিং এর ক্লাস করিয়েছিলেন, সেখানে বলছিলেন সিম্পল সেন্টেন্সে রাখার জন্য। এসে রাইটিং এর ক্ষেত্রে বলছিলাম না স্যার, ওই প্রিসাইজ রাইটিং, প্রিসাইজ হ্যাঁ সামারি হ্যাঁ প্রিসাইজ, হ্যাঁ ওইটা কি স্যার ম্যান্ডেটরি না কমপ্লেক্স সেন্টেন্স লিখলেও চলবে? না, বা ওইটা বলছিলাম যে যদি আমরা সিম্পল সেন্টেন্স লিখি, মানে দীর্ঘ কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। দীর্ঘ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স যেগুলো আছে সেগুলোকে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান দ্বারা আমরা সিম্পলে রূপান্তর করে শব্দের রেঞ্জটা কমবে, সেটা বলছি। মানে এখানে জি স্যার, কনজাংশনটা অ্যাভয়েড করতে পারলে সব সেন্টেন্স গুলো অনেক হবে, ছোট হবে। ছোট হয়ে যায়। হ্যাঁ, এটা তো সুবিধা, জি স্যার। ওইটার কথা বলেছি আর কি। হ্যাঁ, আর আর স্যার আমি স্যার এই গ্রুপে একটা স্যার সেন্টেন্স দিয়েছিলাম স্যার, ওইটার একটু কনফিউশন ছিল। বুঝি নাই। আমাদের গ্রুপে স্যার একটা সেন্টেন্স দিয়েছিলাম স্যার, হ্যাঁ মানে ওইটার টেন্স নিয়ে স্যার একটু কনফিউশন ছিল আর কি। হ্যাঁ, ওইটা যদি কাইন্ডলি একটু দেখতেন। গ্রুপের চ্যাট বক্সে দিছিলেন, গ্রুপের চ্যাটে? না স্যার, ওই পোস্ট করেছিলাম স্যার। ও, ওই পোস্ট করেছিলেন না? জি স্যার। কোন গ্রুপটাতে বলেন? আমি অ্যাপ্রুভ করছিলাম। জি অ্যাপ্রুভ করছিলেন স্যার, এটা ওই রিটার্ন ব্যাচ যে স্যার, আমাদের যে অনলাইন রিটার্ন ব্যাচ টু, মানে এই যে ব্যাচটা যে স্যার, এটার একটা গ্রুপ ছিল তো স্যার ওই যে ফেসবুকে যে। আপনাদের তো বিসিএস ব্যাংক জব রিটার্ন বেস টু আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপেই স্যার। আমি আপনার কোশ্চেনটা বুঝি নাই, কি বলছেন? মানে আমাদের যে স্যার এই রিটার্ন ব্যাংক জব যে গ্রুপটা আছে স্যার ফেসবুকে, হ্যাঁ, ওই গ্রুপে স্যার একটা মানে সেন্টেন্স দিছিলাম স্যার আর কি, মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশনের একটা সেন্টেন্স। ও কি ছিল ওই সেটা? আমি দেখি নাই বোধহয়, কি ছিল? হ্যাঁ, ওটা মানে একটু লম্বা সেন্টেন্স ছিল স্যার। তো এক জায়গায় স্যার এটা ওই পাস্ট পারফেক্ট দিয়ে করছে, আর অন্য জায়গায় স্যার মানে ইনডিফিনিট দিয়ে করছে। তো ওই জিনিসটা স্যার মানে জানার ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো নি। হ্যাঁ, জি স্যার। আসেন। আজকে হলো আমাদের শর্ট নোটস। ব্যাংকের বিশেষ করে 2-3 মাস আগের যে পরীক্ষাগুলো ছিল, সেই পরীক্ষাগুলোতে শর্ট নোটস রেগুলার আসতেছিল, প্রায় 5টা করে শর্ট নোটস, 20 থেকে 25, কখনো 30 নাম্বার দু একটা পরীক্ষায় দেখেছি। তো আবার ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে আবার শর্ট নোটস দেখছি না, গত মাসগুলোতে যে পরীক্ষাগুলো হলো। তো এখন কোশ্চেন প্যাটার্নের যে বিষয়টা, শর্ট নোটস গুলো পরীক্ষায় আপনার আসুক বা নাই আসুক, মোটামুটি 25-30টা শর্ট নোটস পড়তে হবে। শর্ট নোটস পড়লে যে বিষয়টা হবে, আপনার আইডিয়া জেনারেশনটা হবে প্রচুর। মানে এখানে যেমন অর্থনীতি রিলেটেড কিছু বিষয় পড়বো আমরা, এখানে অ্যাকাউন্টিং রিলেটেড কিছু বিষয় থাকবে, ব্যাংকিং রিলেটেড কিছু শর্ট নোটস থাকবে, সমসাময়িক ইস্যু রিলেটেড কিছু শর্ট নোটস থাকবে। এই কারণে আপনার যে নলেজ লেভেলটা, আমাদের সেই নলেজ লেভেলটা অনেকখানি বাড়বে। এই কারণে আমরা শর্ট নোটস গুলো পড়বো। কারণ এগুলা কিছু কিছু টেকনিক্যাল টার্ম আছে যেগুলো আপনি বা আমরা যদি না পড়ি, ও তাৎক্ষণিকভাবে এটা লেখা যাবে না, এটা লেখার সুযোগ থাকবে না। এই জন্য একবার দুইবার হলে পড়ে বুঝবার চেষ্টা করবো এটা আসলে কি। আমি শুরু করি, চলেন। প্রথম হলো বন্ড। আমরা আজকে 10টা শর্ট নোটস করা টার্গেট। বন্ডটাকে একটু দেখি। বন্ডস বলতে তো আমরা বুঝি যে এটা হলো যে ঋণপত্র বাংলা যদি বলেন, অর্থাৎ একটা লেটার্স বা একটা পেপারস বা ডকুমেন্টস দিয়ে বা মানুষদের কাছ থেকে টাকা নেওয়া, সেটা হলো আসলে বন্ড ইস্যু করা। এটা গভর্নমেন্টও করতে পারে, কর্পোরেশন বা পাবলিক লিমিটেড কোম্পানিগুলো এই কাজটা করতে পারে। এটা সবাই করতে পারবে না, এটা গভর্নমেন্ট এবং পাবলিক লিমিটেড কোম্পানিগুলো করতে পারে বন্ডের ক্ষেত্রে। এই ক্ষেত্রে বিশেষ করে এর এগেইনস্টে কিন্তু আপনাকে কোনো কোলাটারাল দেওয়া হবে না, অর্থাৎ আপনি টাকা দিবেন, একটা কর্পোরেশন বন্ড ইস্যু করলো বা গভর্নমেন্ট বন্ড ইস্যু করলো, যে টাকা গভর্নমেন্ট তো দিতে পারবে, গভর্নমেন্টের সমস্যা দেবে, কিন্তু কর্পোরেশন অনেক সময় দেউলিয়া হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই রিস্ক থাকে, আপনি টাকা নাও পেতে পারেন। কিন্তু সাধারণত এটা দেখেই বোঝা যায় যে এই প্রতিষ্ঠানগুলো অনেক ভালো, এটা দেউলিয়া হবে না। সাধারণত কর্পোরেশনের ওই সবগুলা ওদের ইকুইটি ক্যাপিটাল, তারপরে আপনার কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি অ্যানালাইসিস করে বন্ড ইস্যু করার অনুমতি দেওয়া হয়। তো এই কারণে বন্ড যদি কখনো তারপর দেউলিয়া হয়, সেই ক্ষেত্রে বিশেষ করে ওনার্স ইকুইটি যেটা আছে, বিশেষ করে কমন শেয়ার হোল্ডারদের প্রফিটটা পাওয়ার আগেই বন্ড ইস্যুয়ার যারা, মানে বন্ড হোল্ডার যারা, তারা প্রফিটটা পাবে বা তারা টাকা পয়সা পাবে প্রপোর্শনালি, যদি থাকে, না থাকলে মিস হতে পারে। এখানে দেখেন, বন্ডস আর ডেট ইনস্ট্রুমেন্ট, ঋণপত্র ইস্যুড বাই গভর্নমেন্টস এন্ড কর্পোরেশন, যেটা কথা বলা হয়েছে যে ইস্যুড বাই গভর্নমেন্ট অথবা কর্পোরেশনস। তার মানে এখানে কর্পোরেশন মানে পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো সেগুলা,
when they want to raise money, যখন তাদের টাকা সংগ্রহ করার প্রয়োজন হয়, bonds are referred to as fixed income instruments in bond traditionally paid a fixed interest rate coupon. এখন দেখেন, bonds are referred to as a fixed income instrument. বন্ডকে ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট হিসাবে ধরা হয় অনেকের জন্য, কারণ অনেকে বন্ড ইনভেস্ট করে ওটা থেকে ইন্টারেস্ট পায়, সেটা দিয়ে অনেকে ব্যাংকে এফডিআর এর মতো টাকা পেতে থাকে এবং সেটা তারা সেটাতে চলতে থাকে। আর এফডিআর থেকে এখানে বেশি ইন্টারেস্ট দেওয়া হয়, এই জন্য অনেকে এই বন্ডগুলো প্রেফার করে। তাহলে bonds are referred to as fixed income instrument since bonds traditionally paid a fixed interest rate. আর বন্ডের যে ইন্টারেস্ট রেট এটাকে বলা হয় কুপন। এই শব্দটা মনে রাখতে হবে। সুমিত দেখি কমার্স স্টুডেন্ট? না স্যার, সায়েন্সের। আচ্ছা, ওকে, তাহলে আপনার জন্য এটা হয়তো নতুন হবে। হ্যাঁ, ইন্টারেস্ট রেট বিশেষ করে ব্যাংকে যে ইন্টারেস্ট রেট সেটাকে বলা হয় কুপন। অনেক সময় দেখবেন যে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড মানে হলো জিরো ইন্টারেস্ট বন্ড, ওই বন্ডটা কোনো ইন্টারেস্ট বিয়ার করবে না, আমরা পাবো সামনে। তাহলে পেইড এ ফিক্সড ইন্টারেস্ট রেট কুপন টু ডেট হোল্ডার্স। ভেরিয়েবল অর ফ্লোটিং ইন্টারেস্ট রেটস আর অলসো নাও কোয়াইট কমন। দেখেন এখানে ভেরিয়েবল অর ফ্লোটিং ইন্টারেস্ট রেটস, ভেরিয়েবল অথবা ফ্লোটিং ইন্টারেস্ট রেটস আর অলসো নাও কোয়াইট কমন। এখন ভেরিয়েবল বা ফ্লোটিং ইন্টারেস্ট রেট যুক্ত বন্ড এখন আছে। আনলাইক স্টকস, মানে স্টকের মতো না, বিশেষ করে কমন স্টক বা কমন শেয়ারের মতো না। স্টকস বলতে এখানে কোম্পানির যে ইকুইটি শেয়ার, যারা মালিক কোম্পানি তারা যে শেয়ারটা হোল্ড করে সেটাকে বলা হয় ইকুইটি শেয়ার বা স্টকস। আনলাইক স্টকস, স্টকস এর মতো না। বন্ড ইস্যুড বাই কোম্পানিজ গিভ নো ওনারশিপ রাইটস টু বন্ড হোল্ডার্স। অর্থাৎ বন্ড ইস্যুড বাই কোম্পানিজ, কোম্পানি যে বন্ডগুলো ইস্যু করে, গিভ নো ওনারশিপ রাইটস টু বন্ড হোল্ডার্স, কোনো অর্থাৎ ওনারশিপ রাইট থাকে না, অর্থাৎ বন্ডের মালিক যারা তারা কোম্পানির মালিকানা ভোগ করে না। Bonds have maturity dates at which point the principal amount must be paid back in full. তাহলে bonds have maturity dates, bonds এর কি রয়েছে, maturity date রয়েছে, একটা ডেটে গিয়ে ম্যাচিউর হবে, at which যেখানে গিয়ে the principal amount must be paid back, প্রিন্সিপাল অ্যামাউন্টটা ব্যাক করা হবে in full, পুরাটাই। Investment in bond is more secured but return is low. এটা ইনভেস্টমেন্ট বন্ডটা মোর সিকিউর, রিটার্নটা হয় আস্তে আস্তে। One can buy and sell bonds on the secondary market. After bonds are initially issued, their worth will fluctuate like stocks would. স্টকের প্রাইসটা যেমন ফ্লাকচুয়েট করে, বন্ডের প্রাইসটাও মূলত ফ্লাকচুয়েট করে। If one is holding the bond to maturity, the fluctuations won't matter. অর্থাৎ যদি ম্যাচুরিটি পর্যন্ত কেউ বন্ডটা হোল্ড করে তাহলে ফ্লাকচুয়েশন কোনো ব্যাপার না, কারণ সে তো ম্যাচুরিটি ডেটে পুরো অ্যামাউন্টটা পাবে। ইন্টারেস্ট পেমেন্ট এন্ড ফেস ভ্যালু ওন্ট চেঞ্জ, ইন্টারেস্ট পেমেন্ট ফেস ভ্যালু চেঞ্জ হবে না। But if one buys and sell bonds, কেউ যদি সেকেন্ডারি মার্কেট থেকে বন্ড ক্রয় করে, one will need to keep in mind that price one will pay, the price one will pay and receive is no longer the face value of the bond. তাহলে অর্থাৎ বন্ড যে কোম্পানি বা কর্পোরেশন থেকে ক্রয় করবে সেই ফেস ভ্যালু ম্যাচুরিটিতে সে ওই টাকাটা পাবে, সে তার জন্য ইন্টারেস্ট ভেরি করুক বা নাই করুক সে ওটা পাবে। কিন্তু যারা ইন্টারেস্টের জন্য বন্ড ক্রয় করবে ফেস ভ্যালু কম বেশির জন্য সেকেন্ডারি, তাদের কিছু রিস্ক আছে এখানে। তারা তাদের জন্য যেটা হলো সে ক্রয় করলো আবার পরে বিক্রি করে দিল, কাজে তার জন্য ম্যাচুরিটি ভ্যালুটা গুরুত্বপূর্ণ না, সে কিছু ইন্টারেস্ট পাবে অর্থাৎ বন্ডটা হোল্ড করার মাধ্যমে। তাহলে এটা একটা ঋণপত্র, লং টার্ম ডেট। হ্যাঁ, এখানে হলো তাহলে বন্ডস আর ডেট ইনস্ট্রুমেন্ট, অবশ্যই এটা লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট। ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা বলতে পারি যে লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্ট হয় সাধারণত দীর্ঘকালীন হয়। লং টার্ম ডেট ইনস্ট্রুমেন্টস দীর্ঘকালীন বিক্রি হয়, মিনিমাম 3 ইয়ার্স ম্যাচুরিটি ভ্যালু, কমপক্ষে 3 বছর মেয়াদি হবে, 5 বছর 7 বছর 10 বছর হতে পারে। এরপর আসেন জিরো কুপন বন্ড। এই জিরো কুপন বন্ড একবার কিছুদিন আগে এইবারই পরীক্ষা আসছে। জিরো কুপন বন্ড মানে যে বন্ডটা ইন্টারেস্ট বিয়ার করবে না, তাহলে ইন্টারেস্টের জন্য হবে না, তাহলে শুধু ম্যাচুরিটিতে গিয়ে এই অ্যামাউন্টটা পাবে। তাহলে বর্তমানে যে ইন্টারেস্ট রেট আছে সেটা বিবেচনায় নিয়ে মূলত আপনার ম্যাচুরিটি ডেটে একটা অ্যামাউন্ট ধার্য করা হবে, সেটা হলো জিরো কুপন বন্ড। যেমন a zero coupon bond is a bond bought at price lower than its face value with the face value repaid at time of maturity. দেখেন, তাহলে a zero coupon bond is a bond bought যেটা ক্রয় করা হয় at a price lower than its face value, at a price lower than its face value। যেহেতু ইন্টারেস্ট বিয়ার করবে না, একটা বন্ডের ফেস ভ্যালু যা আছে তার থেকে কম দামে সাধারণত সেটা ক্রয় করা হবে। তাহলে এটা এই লাইনটা গুরুত্বপূর্ণ।
A zero coupon bond is a bond bought at a price lower than its face value, with the face value repaid at the time of maturity. With the face value repaid at the time of maturity, এবং এই face value সহ যে maturity টাকাটা দেওয়া হবে, with the face value prepaid at the time of maturity, যখন এই বন্ডটা ম্যাচিউর হবে 5 বছর 7 বছরে, তখন ওই সময়তে গিয়ে এই ইন্টারেস্ট হিসাব করে ওইভাবে একটা ভ্যালু নির্ধারণ করা হবে, সেই ভ্যালুটা সে ম্যাচুরিটি পাবে। এখন ধরেন একটা বন্ড 5 বছর বা জিরো কুপন বন্ড, এখন হয়তো মার্কেটে 5 লাখ টাকা ভ্যালু আছে, সেটা কোম্পানি বলবে যে 7 বছর বা 5 বছর মেয়াদি বন্ড, এটা ফেস ভ্যালু হবে 7 লাখ টাকা, মানে এটা সরি এটা ম্যাচিউর ডেটে পাবে হলো 7 লাখ টাকা। এখন হয়তো সেটা ধরেন যে অ্যামাউন্টে সেল হওয়ার কথা তার থেকে কম দামে বিক্রি করবে, এই কারণে, কারণ একটা ইন্টারেস্ট দিবে না, অর্থাৎ যারা ইস্যুয়ার কর্পোরেশন তারা বন্ড হোল্ডারদেরকে কোনো ইন্টারেস্ট পে করবে না। এই জন্য বলা হয়েছে যে লোয়ার দেন ইটস ফেস ভ্যালু, তাহলে বন্ড যেটা ক্রয় করা হয় at a price lower than its face value, face value থেকে কম দামে যেটা ক্রয় করা হয়, with the face value repaid at the time of maturity. It is also called pure discount bond or deep discount bond. এটাকে pure discount bond বা deep discount bond বলা হয়। This is different from interest bearing bond. এটা interest bearing bond থেকে ভিন্ন, as it neither makes periodic interest payments nor has so called coupon। দেখেন এটা, this is different from interest bearing bond as, কারণ it has neither makes periodic interest payments, এটা পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্ট সাধারণত দেয় না। সাধারণত বন্ডগুলা কোনো বন্ড বছরে একবার তো দেয়, 2 বার মিনিমাম দেয়, 2 বারও ইন্টারেস্ট দেয়, এই কারণে ইন্টারেস্ট বিয়ার করবে না, অর্থাৎ it neither makes periodic interest payments nor has so called coupons, এবং এটার nor has so called coupon মানে কোনো ইন্টারেস্ট রেটও নেই, hence the term zero coupon bond. When the bond reaches maturity যখন পৌঁছায়, its investor receive its par মানে ফেস ভ্যালুতে টাকা পায় পুরোটাই। Zero coupon bond trades at a discount to its face value. The investment risk is not relevant for zero coupon bonds, but interest rate risk is relevant for bonds. Example of zero coupon bonds include US Treasury bills, US saving bonds, long-term zero coupon bonds, etc. Some zero coupon bonds are inflation indexed. So the amount of money that will be paid to the bondholder is calculated to have a set amount of purchasing power rather than set amount of money known as face value of bond. Interest influence indexed মানে কি? Shumit, some zero coupon bonds are inflation indexed. এটা কি স্যার ওই মূল্যস্ফীতির সূচক নির্ধারণ করে এরকম কিছু? মূল্যস্ফীতির সূচক নির্ধারণ করে না, ইন্ডেক্স কি বলবো, এখানে ইনফ্লেশন ইন্ডেক্স মানে হলো ধরেন আজকে যদি আপনার হাতে 5,000 টাকা থাকে, 5,000 টাকা দিয়ে আপনি যে পণ্য কিনতে পারবেন, ধরেন গুডস কিনতে পারবেন, আজ থেকে 5 বছর পরে আপনার সেটা কিনতে কত টাকা লাগতে পারে? সেই 5,000 টাকার পণ্য কিনতে আরো বেশি টাকা লাগবে। হ্যাঁ, মানে ধরো প্রায় 6,000 টাকা, তাই না? জি, ধরলাম আরো 1,000 টাকা বেশি লাগবে, 6,000 টাকা। তাহলে আপনার যে এই যে 1,000 টাকা, তাহলে এটার মূল্য যেটা, অর্থাৎ 6,000 থেকে 5 বছর পরে 6,000 টাকা মানের পণ্য আজকে 5,000 টাকা কেনা যাবে, কিন্তু আপনাকে তো ব্যাংক টাকা দিবে 5 বছর পরে, 5 বছর পর। তাহলে এই যে 1,000 টাকার একটা বিষয় পারচেজিং পাওয়ার যেটা মানে ইনফ্লেশন, এটাকে বিবেচনায় নিয়ে মূলত এটার ফেস ভ্যালুটা নির্ধারণ করা হবে। অর্থাৎ এইটা হিসাব করে হুটহাট করে ইচ্ছা মতো ফেস ভ্যালু নির্ধারণ করা যাবে এরকম না। অর্থাৎ এই যে তার মানে আজকের ধরেন 100 টাকা, 5 বছর পরে এর মূল্য হবে 80 টাকা। তাহলে আমি যদি ফেস ভ্যালুটা এরকম করি যে ওইখানে ধরেন 20% 5 বছর পরে টোটাল 20% বাড়াই দিই, তাহলে কিন্তু আপনার সমান সমান হবে। কিন্তু এই কারণে যেটা করা হয়, তাহলে আপনাকে এমন ভাবে 5 বছর পরে এমন টাকা দেওয়া হবে যাতে আজকের আপনি মানে 100 টাকার 5 বছর পরে যে 80 টাকা হচ্ছে, আপনি বন্ডের কাছ থেকে 80 টাকার বেশি পান মিনিমাম। যেমন সেটা ধরেন 5,000 টাকা ইনভেস্ট করলেন, যদি 5 বছর পরে 6,000 টাকা দেয় তাহলে তো আপনার সমান হলো, তাহলে সেটা হয়তো 7,000 টাকা দিবে ধরেন।
তাহলে আপনার সমানের জন্য ইনফ্লেশন ইন্ডেক্সের জন্য 1000 টাকা, আর প্রফিট থাকবে কিছু, ওইটা অ্যাড করে আরো 1000 টাকা। এইভাবে পেমেন্টটা সাধারণত ফিক্স আপ করা হয়। তাহলে ইনফ্লেশনের বিষয়টা বিবেচনায় নিয়ে মূলত বন্ডের জিরো কুপন বন্ডের এটা নির্ধারণ করা হয় ফেস ভ্যালুটা, কারণ যেহেতু ইন্টারেস্ট বিয়ার করে না, কাজে ইনফ্লেশন এবং প্রফিট এটা হিসাব করে তারপরে এটা ফেস ভ্যালু নির্ধারণ করা হয়। আচ্ছা, অ্যামাউন্ট পারচেজিং পাওয়ার রেদার দেন সেট অ্যামাউন্ট অফ মানি নোন অ্যাজ ভ্যালু অফ দ্য বন্ড। রিসেন্টলি নগদ, এটা আসছিল যে নগদ যখন জিরো কুপন বন্ড ছাড়লো তখন এটা আসছিল। Recently, Nagad, a financial service company of postal department, has decided to issue zero coupon bond amounting to 500 crore through Securities and Exchange Commission for 5 years with a face value of 750 crore. Second, recently Nagad কি করেছে, a financial service company of postal department has decided to issue zero coupon bond. Zero coupon bond issue করার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাউন্টিং টু 500 crore, যার মূল্য 500 crore through Securities and Exchange Commission, Securities and Exchange Commission এর মাধ্যমে for 5 years, 5 বছরের জন্য with a face value of 750 crore, 750 টাকা। দেখেন 500 টাকার বন্ড, জিরো কুপন বন্ড অ্যামাউন্টিং ইস্যু, জিরো 500 টাকার বন্ড তারা কি করছে, ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে with a face value, যার ফেস ভ্যালু হবে 750 টাকা। মানে এখন কি করতে পারবে, এখন কোম্পানি পাবে 500 টাকা এই বন্ডগুলা ইস্যু করে, কিন্তু কোম্পানিকে দিতে হবে 5 বছর পরে 750 কোটি টাকা। তার মানে যারা এই বন্ডগুলো কিনবে, যারা বন্ড হোল্ডার, তাদের লাভ হবে, নিট লাভ হলো, নিট লাভ না, তাদের প্রফিট হবে 250 কোটি টাকা। এখন এই 250 কোটি টাকার মধ্যে হয়তো 100 কোটি টাকা ইনফ্লেশন ইন্ডেক্সের বিষয়টা থাকবে, আর 150 কোটি টাকা নিট প্রফিট, বিষয়টা এরকম। জি স্যার। So this mobile company, service company, is the first ever mobile company which is going to issue zero coupon bond. It is expected that huge response from foreign investor will be found at the bond of Nagad. আচ্ছা, এটা যেহেতু হ্যাঁ, এটা কিছুদিন আগের বিষয় ছিল, যদি এটা হয়, যদি আপনার জিরো কুপন বন্ড আসে, এই যে থিমটা, এই থিমটা মাথায় রেখে লিখতে হবে। এরপরে ডিবেঞ্চার্স, ডিবেঞ্চার্স লং টার্ম ডেট, এটা বন্ডের মতোই, একটু পার্থক্য আছে। ঋণপত্র, এটাও এই ডিবেঞ্চার ইজ এ টাইপ অফ বন্ড অর আদার ডেট ইনস্ট্রুমেন্ট, এটা এক ধরনের বন্ড অথবা অন্য ধরনের ঋণপত্র দ্যাট ইজ নট ব্যাকড আপ বাই এনি কোলাটেরাল আর ইউজুয়ালি হ্যাজ এ টার্ম গ্রেটার দেন 10 ইয়ার্স। এটা কোনো কোলাটেরাল দ্বারা ব্যাক থাকবে না। এই ডিবেঞ্চারটা ইজ এ টাইপ অফ বন্ড, এক ধরনের বন্ড অর আদার ডেট ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ নট ব্যাকড বাই এনি কোলাটেরাল, এটা কোনো কোলাটেরাল দ্বারা ব্যাক থাকে না। সাধারণত বন্ডও কোনো কোলাটেরাল দ্বারা ব্যাক থাকে না, বন্ডেরও কোনো কোলাটেরাল দ্বারা ব্যাক থাকে না। কিন্তু বন্ডের ক্ষেত্রে একটা সুবিধা থাকে, সেটা কনভার্টিবল বন্ডস কিছু আছে, যেমন বন্ড যারা হোল্ড করে, বলা থাকে কোম্পানি যে 10% বন্ড কমন শেয়ারে রূপান্তরিত হবে। অর্থাৎ যারা বন্ড হোল্ড করেছে, যদি 100টা বন্ড হোল্ড করে থাকে, তাহলে হয়তো বলবে যে 5 বছরের পরে বা 3 বছর পরে 10%, 10% কমন বন্ডে, মানে কমন শেয়ার রূপান্তর হবে। মানে এই 10টা বন্ড, 100-র মধ্যে 10, তারা 10টা তারা কমন শেয়ারের মালিক হবে, যে কোম্পানির ওই প্রপোর্শনাল অ্যামাউন্টের মালিক হবে। সেই কনভার্টিবল অপশনটা বন্ডের ক্ষেত্রে থাকে, কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে আবার ওইটা থাকবে না। বন্ডের ক্ষেত্রে অনেকে ওইটা কোম্পানির মালিক হওয়ার জন্য অনেকে বন্ড কিনে, মানে প্রেফার্ড বন্ড থাকে, এরকম কিছু বিষয় থাকে, সেটা আলোচনা করব। তাহলে এখানে দেখেন এই কোলাটেরাল, অর্থাৎ যারা ডিবেঞ্চার বা ঋণপত্রের মাধ্যমে ইনভেস্ট করছে কোনো কর্পোরেশনের কাছে, তাদের কিন্তু কর্পোরেশন কোনো কোলাটেরাল দিবে না যে এই বিল্ডিংটা আপনার নামে দিলাম, যে আমরা যদি টাকা দিতে ব্যর্থ হই তাহলে বিল্ডিংটা আপনি নিয়ে যাবেন, এরকম না। যে এই মেশিনারি বা এই অ্যাসেটটা আপনার নামে দেওয়া হলো, যদি আমরা ব্যর্থ হই তাহলে এটা আপনি পাবেন, এরকম কোনো কোলাটেরাল থাকবে না। যেটা ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু একটা কোলাটেরাল জমা দিয়ে ব্যাংক লোন নিতে হয়, এখানে কোনো কোলাটেরাল বা জামানত থাকবে না। And usually has a term greater than 10 years, এবং 10 বছরের বেশি মেয়াদী হয় সাধারণত ডিবেঞ্চার গুলো। Debentures are backed only by the credit worthiness and reputation of the issuer. আচ্ছা, ডিবেঞ্চার ব্যাকড হয় কি দ্বারা, কোলাটেরাল দ্বারা যদি ব্যাকড হয় না, তাহলে ক্রেডিট ওর্দিনেস দ্বারা ব্যাকড হয়, অর্থাৎ রিপুটেশন অফ দ্য ইস্যুয়ার। ক্রেডিট ওর্দিনেস অর্থাৎ একটা কোম্পানির যে ক্রেডিট র্যাঙ্ক ভালো, সুনাম আছে, ভালো রিপুটেশন আছে, ভালো প্রফিট করছে, ওইটা সুনামের ভিত্তিতেই সাধারণত মানুষ তাদেরকে বিশ্বাস করে টাকা দিয়ে ডিবেঞ্চার কিনে।
একটা কাগজ দেয়, তার এই কাগজের বিনিময়ে টাকা দিয়ে দেয় সাধারণত। Both corporation and government frequently issue debentures to raise capital or funds. Both কি করে, corporation and government frequently issue debenture, মাঝে মাঝে debenture issue করে to raise capital বাড়ানোর জন্য অথবা ফান্ড বাড়ানোর জন্য। Some debentures can be converted to equity shares, এটাও সুবিধা আছে। Some debentures can be converted to equity share, কিছু ডিবেঞ্চার ইকুইটি শেয়ারে কনভার্ট করা যায়, হ্যাঁ এটাও সুবিধা আছে বন্ডের মতো। While others cannot, কিছু ডিবেঞ্চার কনভার্টেবল কনভার্টেড টু ইকুইটি শেয়ারে কনভার্ট করা যায়, অপরদিকে অন্যগুলো করা যায় না। Similar to most bonds, debentures may pay periodic interest payments. অধিকাংশ বন্ডের মতো ডিবেঞ্চার কি করতে, পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্ট করতে পারে, কল্ড কুপন পেমেন্ট, যেটা কুপন পেমেন্ট বলা হয়। For non-convertible debenture, যেগুলা কনভার্টিবল ডিবেঞ্চার না, মানে কমন শেয়ার যেগুলো রূপান্তর হবে না, the date of maturity is also an important feature. Maturity টা পুরোটা পাবে, এদের জন্য maturity টা important. This date indicates when the company must pay back the debenture holder. যখন কোম্পানি কি করতে হবে, ডিবেঞ্চার হোল্ডারদেরকে পুরোপুরি টাকাটা দিয়ে দিতে হবে, ওই পুরো অ্যামাউন্টটা যেটা লেখা থাকে টেবিলে সেটা দিতে হবে। এই হলো আমাদের ডিবেঞ্চার। আচ্ছা, শ্যাডো ব্যাংকিং। শ্যাডো ব্যাংকিং কি বলেন তো সুমিত দে? শ্যাডো ব্যাংকিং স্যার করছিলাম, মানে ব্যাংকিং আওতার বাইরে গিয়ে আর্থিক লেনদেনের মতো কোনো কাজ যদি থাকে ব্যাংকিং তাহলে আওতার বাইরে গিয়ে আর্থিক, যে একটু উদাহরণ বলেন তো। নগদ বিকাশ এগুলোকে স্যার বলা যাবে। এগুলো শ্যাডো ব্যাংকিং। এদেরকে শ্যাডো ব্যাংকিং কেন বলা হচ্ছে? তারা স্যার ওই মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহৃত হয়, মানে মধ্যস্থতাকারী হিসাবে। এরা ব্যাংকিং লাইক অ্যাক্টিভিটিস করছে কিন্তু ওইভাবে রেগুলেশনের মধ্যে না থেকে। ব্যাংকিং লাইক অ্যাক্টিভিটিস তারা করছে, কিন্তু ব্যাংকিং এ যদি করতে চান তাহলে আপনাকে কিছু রেগুলেশন, রুলস এন্ড রেগুলেশন পালন করতে হয়। রুলস এন্ড রেগুলেশনস, এখানে একটা অ্যামাউন্ট টাকা জমা রাখতে হয় বাংলাদেশ ব্যাংকে, অনেক নিয়ম কানুন মেনে তারপর করতে হয়। শ্যাডো ব্যাংকিং এর ক্ষেত্রে ওরকম না, এক্ষেত্রে অত বেশি রেস্ট্রিকশন নেই। আচ্ছা, ব্যাংকিং লাইক অ্যাক্টিভিটিসটা করা হচ্ছে ব্যাংকিং এর বাইরে গিয়ে, যেমন এজেন্ট ব্যাংকিংটাও কিন্তু আপনার শ্যাডো ব্যাংকিং এর মধ্যে পড়ে। এজেন্ট ব্যাংকিংটাও আপনার শ্যাডো ব্যাংকিং এর মধ্যে পড়ে, মোবাইল ব্যাংকিং গুলো শ্যাডো ব্যাংকিং এর মধ্যে পড়ে। Shadow banking refers to the practice of banking like activities. Banking like activities, ব্যাংকের মতো কর্মকাণ্ড performed by non-banking finance companies, NBFC. যেগুলা নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি গুলো, গুরুত্বপূর্ণ কথা। শ্যাডো ব্যাংকিং refers to the practice of banking like activities. ব্যাংকিং লাইক অ্যাক্টিভিটিস গুলো করে performed by non-banking finance companies, NBFC. Performed by non-banking finance companies মানে NBFC কর্তৃক পারফর্ম করা হয়, which are not subject to strict regulation, যেগুলো স্ট্রিক্ট রেগুলেশনের অন্তর্ভুক্ত না। Although these entities do not accept traditional demand deposits, যেহেতু তারা ট্রেডিশনাল ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করে না offered by bank, they do provide services similar to what commercial banks offer. তারা কি করে, they do provide, তারা প্রোভাইড করে সার্ভিসেস, ওই সেবাগুলো similar to what commercial banks offer, যেগুলো কমার্শিয়াল ব্যাংক যে সেবাগুলো অফার করে। These include investment bank, mortgage lenders, money market funds, private equity funds, and payday lenders, all of which are a significant and growing source of credit in the country. It is generally unregulated. Egulo are unregulated and not subject to same kinds of risk. একই ধরনের ঝুঁকির অন্তর্ভুক্ত না। Liquidity and capital restriction as traditional banks are. এখন দেখেন, it is generally unregulated. এগুলা regulated না সাধারণত ব্যাংকের মতো, and not subject to same kind of risk. অর্থাৎ লিকুইডিটি এন্ড ক্যাপিটাল রেস্ট্রিকশন, বিশেষ করে লিকুইডিটি রিস্ক বা ক্যাপিটাল রেস্ট্রিকশনের মতো এই ঝুঁকির অন্তর্ভুক্ত না। অ্যাজ ট্রেডিশনাল ব্যাংকস আর, যেগুলো ট্রেডিশনাল ব্যাংকে অনুসরণ করতে হয় বা প্রতিপালন করতে হয়। As a result, many of the institutions and instruments have been able to pursue higher market credit and liquidity risk in their lending and have not capital requirements commensurate with those risks. অর্থাৎ এখানে রিস্ক আছে এবং ওটা ওই রিস্কটা মিনিমাইজ করার মতো পর্যাপ্ত ক্যাপিটাল তাদের নেই,
At present, like many other countries of the world, shadow banking is fast growing in Bangladesh, partly because of new normal created by the pandemic, and its monitoring needs to be tightened to avoid any chaos on the financial market. Bangladesh Institute of Bank Management (BIBM) has recently warned through a research paper unveiled recently. The research paper says the growth of such banking has been expanding across the globe due to coronavirus pandemic and fastest growth of financial technology called fintech. Some instruments of mobile financial services like Bikash, Nagad, Upay are shadow products as they are controlled or operated by separate management outside of bank. Similarly, agent banking is another example of shadow banking in Bangladesh, as one part of the transaction is operated by the people who are not banking people. And here we say agent banking is another example of shadow banking in Bangladesh, as one part of the transaction is operated by the people who are not banking people. এর একটা part করা হচ্ছে ওইসব লোকদের দ্বারা যারা banking people না. The postal department of the government and the cooperatives of the country have long been engaged in some forms of financing activities, also recognized as shadow banking. BIBM recommends that all innovations for financial inclusion should have similar regulatory and business incentives for fair competition and efficient monitoring. It also suggests management of banks and financial institutions should set up their monitoring capacity development, disclosure, and customer protection disclosure and customer protection arrangement to handle risk associated with their shadow banking activities and elements like mobile banking, agent banking, and linkage programs. একটু একটা মিনিট একটু এখানে দেখেন, এখানে কিন্তু অনেক বড় করে লেখা হয়েছে, এত বড় লেখা যাবে না, এখান থেকে জাস্ট মূল থিমগুলো নিয়ে লিখবেন। এরপরে আছে ডিজিটাল ন্যানো লোন। ডিজিটাল ন্যানো লোন সম্পর্কে কি ধারণা আছে বলেন? স্যার এটা স্যার ওই বিকাশ আর সিটি ব্যাংকের মিলিত একটা উদ্যোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাশ আর সিটি ব্যাংকের মধ্যে যে একটা চুক্তি হয়েছে ডিজিটাল, সেটা কি বলেন তো? স্যার ওই মানে লোন দেওয়া যাবে সর্বোচ্চ ছাড়া তার 20,000 টাকা পর্যন্ত লোন দিবে একজনকে 9% ইন্টারেস্টে। 2,000 না 20,000? 20,000 স্যার। 20,000 টাকা পর্যন্ত লোন দিবে। কিভাবে দিবে সেটা? 9% ইন্টারেস্টে দিবে স্যার। সবাই কি 20,000 টাকা পাবে? না স্যার, এটা স্যার ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ওই তারা ঠিক করবে কে কত টাকা পাবে। হ্যাঁ, সেটা কিভাবে সেটা বলেন? এটা তো স্যার মানে তাদের ওই লেনদেনের ধরন দেখে, মানে বিকাশের লেনদেনের ধরন দেখে নির্ধারণ করা হবে। আর ওই থাকতে হবে স্যার, যাদের রেজিস্টার্ড করা থাকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তারা পাবে। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অনেকেই থাকে না। ধরেন এরকম আছে যে অনেক রিক্সা চালকও তো বিকাশ অ্যাকাউন্ট আছে, লেবারদেরও বিকাশ করা আছে। এখন একজন লেবারের দেখা গেল যে বা রিক্সা পুলারের বিকাশে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত থেকেছে। এখন সে কিন্তু 20,000 টাকা লোন পাবে না, তাই না? কারণ তার পক্ষে এটা দেওয়া সম্ভব হবে না। সে হয়তো 1,000 টাকা 1,500 টাকা পাবে। আর কারো হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা পর্যন্ত থেকেছে, তাহলে সে হয়তো 20,000 টাকা পর্যন্ত পাবে। তো ওইটা হিসাব করে মূলত এটা দেওয়া হবে। যে 50,000 টাকা 60,000 টাকা অনেকের মোবাইলেই বিকাশে থাকে, বা ছাত্রদের বিকাশ অ্যাকাউন্টে 2-3,000 টাকা 10,000 টাকা বেশি থাকে না, তারা হয়তো 500, 700 বা 1,000 টাকা লোন পেতে পারে। ওই হিসাব করেই মূলত আপনাদের একটা ডিজিটাল ন্যানো লোন যেটা এটা এখন কি অবস্থা আছে বলুন তো? এটা তো স্যার এখন পুরোপুরি শুরু করে দিছে। পুরোপুরি শুরু হয়েছে? জি স্যার, গত 2020 সাল থেকে স্যার প্রথম মনে হয় 6 মাস না 1 বছর ছিল যে প্রাথমিক পর্যায়ে, মানে ইনিশিয়াল পর্যায়ে। তারপর তারা পরীক্ষামূলক ছিল, পরে এটা পুরোপুরি শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল এটা আমরা বলেছি যে সিটি ব্যাংক এন্ড বিকাশ together have recently launched country's first
digital nano loan. Citibank has launched a collateral-free instant digital nano loan for Bikash users. Citibank has launched a collateral-free, zamanat-free instant digital nano loan for Bikash users after the successful completion of a year-long pilot project. Eligible Bikash users can now apply for a loan ranging from 500 to 20,000 through the Bikash app. Receive the loan instantly and repay the loan in 3 equal monthly installments. অর্থাৎ কি করতে পারবে? Receive the loan instantly. লোনটা তাৎক্ষণিকভাবে পাবে and repay the loan in 3 equal monthly installment. তিনটা monthly installmenটের মাধ্যমে সেটা প্রদান করা যাবে EMI from their Bikash accounts. The loan interest rate will be 9% per annum. Citibank's digital nano loan in partnership with Bikash is an initiative that will enable the customer, especially the unbanked population. এটা গুরুত্বপূর্ণ বিষয় যে unbanked population যারা আছে অর্থাৎ যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর মধ্যে নাই, যারা ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর মধ্যে বা এখানে জেনারেল ব্যাংকিং অ্যাক্টিভিটিস এর মধ্যে নাই, ওই আনব্যাংক পপুলেশনদেরকে কি করা যাবে? এনাবল সক্ষম করা হবে ব্যাংকিং পপুলেশনের মধ্যে আনার জন্য। টু অ্যাক্সেস ফর্মাল financing 24/7 through mobile wallet at a relatively low interest rate from a scheduled commercial bank. The scheduled commercial bank থেকে কম ইন্টারেস্ট রেটে এটা দেওয়া হবে। They can avail of this loan through a digital credit assessment and easily avoid the hassles of the traditional lengthy borrowing process. Eligible bank app users determined by Citibank based on its credit risk management policy will be able to avail this digital loan. A borrower can repay a loan earlier than the due date, and in such cases, the borrower will bear interest only for the days the loan was outstanding. অর্থাৎ 3 মাসের মধ্যে দিতে হবে, এর আগে যদি কেউ দেয় সেক্ষেত্রে যে কয়দিন লোনটা তার কাছে ছিল ওই কয়দিনের ইন্টারেস্ট তাকে দিতে হবে। There is no cost for early settlement of the loan as well. অর্থাৎ লোন আর্লি সেটেলমেন্ট করতে গেলে কোনো কস্ট লাগবে না। Borrowers will be notified of their loan due date on the mobile devices. To avail the digital nano loan, Bikash users will need to click on the loan icon from the bank and financial institutions on the Bikash app and enter the desired loan amount within the limit approved by Citibank as well as accept the terms and conditions. After entering Bikash PIN, the loan amount will be instantly disbursed to the user's Bikash account, provided the Bikash user qualifies for the loan. Citibank's digital nano loan through bank app is surely a groundbreaking initiative and will play a big role in making Bangladesh fully digital, as envisioned by our Honorable Prime Minister. The digital nano loan will broaden scope of financial inclusion. এগুলো তো আমাদের পাঁচটা। এরপরে 6 নাম্বার থেকে দেখবো আমরা gross domestic product. Gross domestic product. হ্যাঁ সুমিত দে বলেন তো gross domestic productটা কি? gross domestic product বলতে কি বোঝেন? এটা স্যার সম্ভবত একটা দেশের মধ্যে উৎপাদিত পণ্য আর সেবার টোটাল যে মান মূল্য একটা দেশের মধ্যে জি স্যার উৎপাদিত পণ্য এবং সেবার মার্কেট ভ্যালু যেটা সেটা না? জি আচ্ছা ইয়েস। গ্রোস ডোমেস্টিক জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু। প্রথম কথা হলো যেটা অবশ্যই বাজার মূল্য। মার্কেট ভ্যালু ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল দ্য ফিনিশড গুডস এন্ড সার্ভিসেস। সকল ফিনিশড গুডস এবং সার্ভিসেসের বাজার মূল্য। এখানে দেখেন ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফিনিশড গুডস এন্ড সার্ভিস। Gross domestic product GDP is the market value of all finished goods and services. সকল finished goods and services বাজার মূল্য produced within a country in a year. একটা দেশের মধ্যে উৎপন্ন হয়। তাহলে মার্কেট ভ্যালু অফ অল finished goods and services। এখন ধরেন আপনাদের 10-5টা আম গাছ আছে, ওই আম গাছের আমগুলা খাওয়ার জন্য আপনারা
গাছগুলো লাগিয়েছেন, কোনো বিক্রি করেন না, তাহলে এই আমগুলার যে খাওয়ার জন্য করলেন, এটা কি জিডিপির মধ্যে থাকবে? থাকবে স্যার। থাকবে জি স্যার। না? ওর তো মার্কেট ভ্যালু নাই, তাহলে কিভাবে থাকবে? কারণ আমাদের বাসায় আমার মার্কেট 2টা আম গাছ, আমরা কখনোই আমরা বিক্রি করি না, খাই, সবাই খেয়ে ফেলি, ওটা কি জিডিপির মধ্যে আসবে? যেমন স্যার মানে যদি এই অন্য কোথাও না কোথাও থেকে তো আমি কিনে খেতাম, এখন এখান থেকে খেয়ে ফেলতেছি সেই হিসাবে। না, ওটা বা জিডিপিতে আসবে না। ও, অর্থাৎ আচ্ছা। খাওয়ার জন্য যারা আম গাছ লাগাচ্ছে, সেই আম গাছ থেকে যত আমি তারা হোক, যত আমি তারা খাক, সেটা জিডিপিতে আসবে না। হ্যাঁ, তবে কিছু আম জি যে স্যার। বিক্রি করেন, সে বিক্রি করে ধরেন 10টা আম গাছ, এর মধ্যে আপনার 5টা গাছের আম খাচ্ছেন আর 5টা গাছের আম বিক্রি করছেন, তাহলে 5টা গাছের আম যে বিক্রি করলেন ওইটা জিডিপিতে আসবে, 5টা খাওয়ার জন্য যেটা করলেন সেটা জিডিপিতে আসবে না। জি স্যার। আচ্ছা, সে মার্কেট ভ্যালু হতে হবে অবশ্যই। জিডিপি হতে হলে মার্কেট ভ্যালু হতে হবে অফ অল ফিনিশ গুডস এন্ড সার্ভিস, অবশ্যই ফিনিশ গুডস হতে হবে, সার্ভিসেস। এখন ধরেন ফিনিশ গুডস, এখন আমি ডিম কিনে নিয়ে আসলাম বাজার থেকে অমলেট করে খাওয়ার জন্য বা ডিম রান্না করে খাওয়ার জন্য, এটা আমাদের জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু একজন যিনি কেক বানান, কেক বানানোর জন্য ডিম কিনে নিয়ে আসলেন, সেই ডিমের মূল্যটা আপনার জিডিপিতে আসবে না, এটা কারণ ফাইনাল প্রোডাক্টস না, বরং ওইটা দিয়ে যখন কেক বানানো হবে, ওই কেকের মূল্যটা জিডিপিতে আসবে, কেক বানানোর জন্য ডিমের যে মূল্যটা সেটা জিডিপিতে আসবে না। বুঝছি স্যার। আচ্ছা, আবার ধরেন আপনি আহ, একটা পুরনো বাড়ি আহ, বিক্রি করলেন, আহ, এখন এই পুরনো বাড়ি বিক্রি করে যে টাকাটা পেলেন, সেটা কি জিডিপিতে আসবে? হ্যাঁ, আসার তো কথা স্যার, কারণ বিক্রি করেছি। হ্যাঁ, বিক্রি করেছি স্যার, সে কারণে তো আসার কথা। আসার কথা। পুরনো বাড়ি বিক্রি করে বিক্রিটা ওই সেল প্রসেসটা আসার কথা। ওল্ড হাউস কিন্তু, একটা পুরনো বাড়ি বিক্রি করলেন, সেটার প্রসিড, সেল প্রসিডটা আসবে কিনা? আসার কথা না, কথা না বলেন? মনে তো হয় স্যার আসবে, কারণ বিক্রি করা হচ্ছে, এখানে তো লেনদেন হচ্ছে, একটা মার্কেট ভ্যালু তৈরি হচ্ছে এই কারণে। না, if an old house is sold this year, that does not add GDP since the house was not produced this year. এই হাউসটা এই বছর দেখেন, না এই বছর ও, তো প্রডিউস করা হয়নি, এই জন্য এটা এখানে আসবে না। ওল্ড হাউসের জি স্যার। প্রসিডটা জিডিপির মধ্যে আসবে না, ওল্ড হাউসের প্রসিডটা জিডিপির মধ্যে আসবে না। এখন দেখেন, এটা এই জিনিসগুলোই বুঝতে হবে জিডিপির সাথে। তাহলে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফিনিশ গুডস এন্ড সার্ভিস, তো সকল মার্কেট ভ্যালু থাকতে হবে। খাওয়ার জন্য আম গাছ লাগালে সেটা প্রসিডটা, মানে সেই আম দেখে আপনি শক্তি পেলেন, সেটা জিডিপি থাকবে না। মার্কেট ভ্যালু অফ অল ফিনিশ গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ কন্টিনিউয়ার, একটা দেশের মধ্যে এক বছর, একটা নির্দিষ্ট বছরের মধ্যে হতে হবে, ইন এ ইয়ার। প্রডিউসড উইদিন এ কান্ট্রি, একটা দেশের মধ্যে, ইন এ ইয়ার, একটা নির্দিষ্ট বছরে। পুরনো বাড়ির বিক্রি সেটা কিন্তু এই বছরের না, আগের বছরের বা কয়েক বছর আগে, ওই ইন এ ইয়ারের মধ্যে না, ওইটা এখানে আসবে না। আচ্ছা, আর এখানে একটা দেশে সকল আপনার ব্যক্তি, পিপল, ইন্ডিভিজুয়াল, সেটা রেসিডেন্ট হোক নন রেসিডেন্ট হোক, যেমন ধর বাংলাদেশে অনেক মানুষ আছে যারা নন রেসিডেন্ট বা বিদেশি, তারা কাজ করছে, ইন্ডিয়ানরা কাজ করছে, চাইনিজরা কাজ করছে, রাশিয়ানরা কাজ করছে, হ্যাঁ, তাদের যে তাদের থেকেও যে সার্ভিস আমরা পাচ্ছি, ফাইনাল মার্কেট ভ্যালু অফ ফিনিশ গুডস এন্ড সার্ভিসেস, সেটা কিন্তু আমাদের জিডিপির অন্তর্ভুক্ত হবে, সেটা আমাদের জিডিপির অন্তর্ভুক্ত হবে, কিন্তু আমাদের জিএনপির অন্তর্ভুক্ত হবে না, কিন্তু সেটা আমাদের জিডিপির অংশ। A finished goods or service is that one will not be sold again as part of some other good. দেখেন, a finished goods or service is one that will not be sold, যেটা বিক্রি হবে না again আবার as part of some other goods, অন্য গুডের অংশ হিসাবে। This may be explained with an example. When a bakery buys flour, eggs and butter to make cakes, bread, these sales cannot be counted in GDP because these goods are not finished. Finished now. They are intermediate goods than goods.
that when combined will become a finished good. যখন এটা finished goods হবে তখন এটা মূলত এর অন্তর্ভুক্ত হবে। But if a consumer buys egg to make an omelette, the egg is finished goods because it won't be sold again as part of some other good. GDP only counts production. If an old house is sold this year, that does not add to GDP since the house was not produced this year. Only the sales of new house add to GDP. GDP also only counts goods and services produced within a country. If we buy onion from India, that does add to Indian GDP, not to Bangladesh GDP. On the other hand, medicine produced in Bangladesh and exported to Africa adds to Bangladesh GDP. If a good is not bought and sold in a market, then it's not typically counted in GDP because without market prices, there is no easy or agreed way to calculate how much a good ought. Unfortunately, GDP is just a number and is usually measured annually. Number যেটা annually measure করা হয়। তার মানে আম গাছ, যেটা বারবার উদাহরণ দিচ্ছি, আপনি খাওয়ার জন্য আম গাছ লাগিয়েছেন 5টি এবং সব গাছের আমি আপনারা খাচ্ছেন, আত্মীয় স্বজন দিচ্ছেন, পাড়া প্রতিবেশী দিচ্ছেন, এটা জিডিপির অন্তর্ভুক্ত হবে না। কিন্তু ওই 5টা গাছের মধ্যে 3টা গাছের আম খাচ্ছেন এবং 2টো গাছের আম বিক্রি করছেন, সেই 2টো গাছের আম বিক্রি করে যে প্রফিটটা পেলেন সেটা জিডিপির অন্তর্ভুক্ত হবে। এরপরে হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি অর গ্রোস ন্যাশনাল ইনকাম। এটা সম্পর্কে কি ধারণা সুমিত বলেন? জিডিপি থেকে কি বাদ দিলে জিএনপি পাবো বা জিএনআই পাবো? জিডিপি তে তো স্যার মানে দেশের মধ্যে অবস্থিত যারা বাহিরের লোক আছে, বিদেশে আছে, তাদেরও উৎপাদনটা হিসাব করা হয়, কিন্তু জিএনপি তে এটা হিসাব করা হয়। দেশীয়টা। হ্যাঁ, তামান্না কি বলছেন? কি বাদ দিব? জিডিপি থেকে কি বাদ দিলে জিএনপি পাবো আর কি যোগ করব? বৈদেশিক যে আরেকটা স্যার, ওইটা বাদ দিলে আর শুধু দেশীয় যেটা। আমাকে বলেন কি বাদ দিব আর কি যোগ করব? দুইটা, একটা বাদের বিষয় আছে, একটা যোগের বিষয় আছে। স্যার একদম খেয়াল নেই, তবে হচ্ছে জিএনপি হচ্ছে দেশীয় যেই ইয়েটা। ধরুন আমি জিডিপি থেকে তো হিসাব করব জিএনপি, তাই না? জিডিপি থেকে আমি জিএনপি তে যেতে চাই, আমি কোন জিনিসটা বাদ দিব, কোন জিনিসটা যোগ করব? জিএনপি থেকে স্যার হচ্ছে জিডিপি থেকে স্যার জিএনপি তে আসবো। বৈদেশিক যে ইয়েটা আরেকটা, ওইটা দেশের বাইরে। বৈদেশিক আয় বলতে কোনটা স্যার? এই যে রেমিটেন্স, তারপর হচ্ছে রেমিটেন্স বাদ দিব না যোগ করব? জিডিপি তে স্যার, জিডিপি তে যোগ করবেন আর জিএনপি তে স্যার বাদ দিবেন। মানে আমি যখন জিএনপি হিসাব করব, ওই আমাদের দেশের পিপল যারা বিদেশে আছে এক্সপাট্রিয়েট, তারা যেটা পাঠাচ্ছে ওটা জিডিপি থেকে জিএনপি ক্যালকুলেশন বাদ দিয়ে দেব? হ্যাঁ সুমিত দে বলেন। যোগ হবে স্যার, মানে ওটা যোগ হবে। আর বাদ যাবে কোনটা? বাদ যাবে স্যার দেশে অবস্থিত বিদেশিদের ইনকাম। হ্যাঁ গুড। এখানে তামান্না ভালো করে বোঝেন। জিডিপি হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, বাংলাদেশে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিদেশিদের ইনকাম এবং সেবার আর্থিক মূল্য। বাংলাদেশে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিদেশি, মানে যেমন আমাদের ধরেন এই আমরা উদাহরণস্বরূপ যদি বলতে চাই, ধরেন আমাদের যে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, সেখানে রাশিয়ান অনেক পিপল কাজ করছে, চায়নার কিছু কিছু প্রকল্পে চাইনিজ পিপলরা কাজ করছে, ইন্ডিয়ান প্রকল্পে ইন্ডিয়ান পিপলগুলো কাজ করছে। তাদের যে স্যালারিটা ওটা আমাদের জিডিপির অন্তর্ভুক্ত। তাদের যে স্যালারিটা ওটা কিন্তু আমাদের দেশে হচ্ছে, এটা আমাদের জিডিপির অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের জিএনপির অন্তর্ভুক্ত না, কারণ আমাদের দেশের নাগরিক না তারা। জিএনপি হলো একটা দেশের নাগরিকদের, সিটিজেনদের ইনকাম, একটা দেশের সিটিজেনদের ইনকামের মার্কেট ভ্যালু বা সেবা মূল্যের মার্কেট ভ্যালু। তাহলে বাংলাদেশে বসবাসরত বিদেশি যারা আছে তাদের ইনকামটা বাদ দিব জিএনপি ক্যালকুলেশন করার সময়। আর বিদেশি যে বাংলাদেশি গুলো আছে প্রায় 1 কোটি আমাদের এক্সপার্টেড বাংলাদেশি, তাদের ইনকামটা যুক্ত হবে। তাহলে বাংলাদেশে বসবাসরত বিদেশি যারা আছে তাদের ইনকাম গুলো বাদ যাবে। আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে যে সকল বাংলাদেশি কাজ করছে এক্সপার্টেড, তাদের ইনকামটা যোগ হবে। তাহলেই কেবল আমাদের ন্যাশনাল, মানে আমাদের যারা নাগরিক, বাংলাদেশের নাগরিক দেশে বিদেশে যেখানেই থাক না কেন, তাদের যে সেবা মূল্য এবং যার প্রোডাক্টস তারা উৎপাদন করছে সেটার যে ইয়ারলি মার্কেট ভ্যালু, সেটাই হলো আমাদের জিএনপি। তামান্না কি ক্লিয়ার? আপনি ক্লিয়ার স্যার? এখন দেখেন সেটা এখানে বলছি।
এটা ক্লিয়ার থাকতে হবে। এটা ওর আন্দাজে একটা কথা বুঝতে পারলে বুঝবে, একজনের বুঝবে আপনি জানেন বিষয়টা। হ্যাঁ, না জানলে কোনো নাম্বার পাবেন না। এটা জানেন না লিখছেন 0 পাবেন, আর জানেন দুইটা কথা জানেন ফুল নাম্বারই পাবেন। দেখেন গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অথবা গ্রোস ন্যাশনাল ইনকাম একই জিনিস। GNP বা GNI is a total market value of the final goods and services produced by a country's residents, দেখেন produced by a country's residents অথবা nationals বা resident জাতি, এখানে নাগরিকরা লিভিং ইন হোম এন্ড অ্যাব্রোড, অর্থাৎ বিদেশে বাস করছে এরকম যারা আছে, ডিউরিং a specified period of time, usually a year. GNP is commonly calculated taking the sum of personal consumption expenditure, দেখেন হিসাব করা হয় যে এটা কিভাবে হিসাব করা হয়। GNP is commonly calculated by taking the sum of personal consumption expenditure, অর্থাৎ ব্যক্তিগত যে ভোগ ব্যয় সেটা প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত এখানে বিশেষ করে অভ্যন্তরীণ যে বিদেশি বিনিয়োগ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, নেট এক্সপোর্টস এন্ড এনি ইনকাম আর্নড বাই nationals overseas minus income earned within the domestic country by foreign residents. ভালো করে বুঝবেন কথাগুলো। তাহলে একটু বোঝেন ভালো করে। GNP is commonly calculated, আমরা যে হিসাবটা বললাম এটা সহজ, এটা একটু ভিন্নভাবে বলছে। taking the sum of personal consumption expense, ব্যক্তিগত ভোগ ব্যয়। দেখেন ব্যক্তিগত ভোগ ব্যয় অবশ্যই এটা কিন্তু একটা দেশের নাগরিকদের, একটা দেশের নাগরিক পার্সোনাল, বাংলাদেশের নাগরিক যারা আছে তারা যে কনজিউমার, দেখেন পার্সোনাল এক্সপেন্ডিচার করে, যেমন আপনি একজন স্টুডেন্ট, আপনি খরচ করেন কোথায়? আপনি খরচ করেন হলো বই কিনেন, কাগজপত্র কিনেন, স্কুলের ফি দেন, যাতায়াত করেন, বাসে টাকা দেন। তাহলে হয়তো আপনি ধরেন 10,000 টাকা পান একটা সোর্স থেকে বা আপনার বাবা মার কাছ থেকে, সেখান থেকে দেখা গেল যে আপনি 10,000 টাকাই খরচ করেন। সেগুলা কি কি? এই কাজে খরচ করেন। তাহলে এই কাজে খরচ করেন, তাহলে আপনার পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। আবার প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, এখন ধরেন এখানে আমার কথা যদি বলি, আমি যে ইনকামটা করি, যেহেতু আমি স্টুডেন্ট না, আমি কিছু ইনভেস্টমেন্টও করি। সেই ইনভেস্টমেন্টটা কি? সেই ইনভেস্টমেন্টটা হলো হয়তো ব্যাংকে ধরেন একটা ডিপিএস করি, 2,000 টাকা একটা ডিপিএস এ রাখি। তাহলে আমি খরচগুলো মিট আপ করি, প্লাস 2,000 টাকা একটা ডিপিএস চালাই ধরেন। তাহলে সেই প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, তাহলে আমার ব্যক্তিগত ভোগ ব্যয় এবং যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যেটা আমি করলাম, বা একটা প্রাইভেট ব্যাংকে ইনভেস্টমেন্ট করি প্রতি মাসে 2,000 টাকা, সেটা যোগ হচ্ছে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারের যে ব্যয়, সরকার ব্যয় করে কাজের জন্য, জনগণের জন্য, সরকার ব্যয় করে সিটিজেনদের জন্য বা জনগণের জন্য, তাহলে সরকারের ব্যয় এটা যোগ হবে। নিট এক্সপোর্ট হলো যে আমরা যে পরিমাণ এক্সপোর্ট করি, হ্যাঁ, অর্থাৎ এখানে নিট এক্সপোর্ট আমরা যদি বলি, এখানে নিট এক্সপোর্ট কি বলেন তো? এটা কি থেকে নিট মানে একটা জিনিস বাদ দিতে হবে। নিট এক্সপোর্টটা কিভাবে পাবো? নিট এক্সপোর্ট থেকে কি বাদ দিব সুমিত? শিওর না স্যার, তবে এটা কি স্যার ওই ইম্পোর্ট বাদ হ্যাঁ, বুঝি নাই। ইম্পোর্ট বাদ দিব কি স্যার? হ্যাঁ, গুড, ইম্পোর্ট বাদ দিব। এটা আমাদের দেশের জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা আমাদের জন্য স্যার না, আমাদের জন্য নেগেটিভ হবে সবসময়, তাই না? নেগেটিভ। জি স্যার, আমরা তো ইম্পোর্ট বেশি ইম্পোর্ট করি। বেশি, আমাদের এক্সপোর্টটা কম, ইম্পোর্টটা বেশি। এই কারণে নিট এক্সপোর্ট আমাদের দেশের জন্য মাইনাস হবে সবসময়। আমাদের পপুলেশন হিউজ, তো এই জন্য আমাদের সামনে নেগেটিভ হবে। তাহলে নিট এক্সপোর্ট মানে কি? আমরা ধরেন বিদেশে যে পণ্য সামগ্রী বিক্রি করে যে টাকা পয়সা পেলাম, সেই টাকাটা আবার বিদেশ থেকে কেনার ক্ষেত্রে ইম্পোর্ট করলাম, যেটা হিউজ ভলিউমের, এটা তাহলে অর্থাৎ আমরা যেটা বিক্রি করে পেলাম সেটা থেকে ইম্পোর্টটা বাদ দিব, যেটা ইম্পোর্ট করলাম সেটা আমাদের নেগেটিভ হবে এটা সবসময়। আর এনি ইনকাম আর্ন বাই ন্যাশনাল ওভারসিজ, এনি ইনকাম আর্ন বাই ন্যাশনাল ওভারসিজ, অর্থাৎ এখানে বিদেশে যারা বসবাস করছে বাংলাদেশের নাগরিক, তাদের ইনকামটা যোগ হবে, মাইনাস ইনকাম আর্ন উইদিন দ্য ডোমেস্টিক কান্ট্রি ইকোনমি বাই ফরেন, দেখেন মাইনাস
ইনকাম আর্নড উইদিন দ্য ডোমেস্টিক ইকোনমি, অর্থাৎ আমাদের নিজেদের অর্থনীতিতে বাই ফরেন রেসিডেন্ট, বিদেশি নাগরিকরা যে ইনকামটা করে সেটা বাদ। তাহলে দেখেন মোট কথায় যে এটা দুইটা কথাই এই এতগুলোর মাধ্যমে নিয়ে আসা হলো। আমি বলছি একটা দেশের, আমি বলছিলাম সহজভাবে যে একটা দেশে বসবাসরত মানে একটা দেশের নাগরিক যারা আছে, নাগরিক বাংলাদেশের যদি আমরা জিএনপি ক্যালকুলেশন করতে চাই, বাংলাদেশি নাগরিকদের মানে দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ইনকাম প্লাস বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ইনকাম, এই দুইটা দিয়ে যোগ করলেই আমরা পাবো হলো জিএনপি। কিন্তু এটা যোগ করবো আমরা কিভাবে? আমরা তো নাগরিকদের ইনকাম, নাগরিকরা তো সবাই সরকারের কাছে হিসাব দিবে না যে আমি এত ইনকাম করি। সেটার জন্য সরকারের সিস্টেম হলো যে পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, অর্থাৎ ব্যক্তিগত ভোগ ব্যয়ের যেটা, অর্থাৎ এটা তারা ইনকাম করছে খরচ করছে, সেটা প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, তারা যদি সেভ করে সেটা প্রাইভেট ডোমেস্টিকে ইনভেস্ট করছে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট খরচ করছে যেটা সেটা। নিট এক্সপোর্ট, এক্সপোর্টের নিট যেটা আছে, ইনকাম আর্ন বাই ন্যাশনাল ওভারসিজ, অর্থাৎ আমাদের দেশের নাগরিক যারা বিদেশে বসবাস করছে তাদের ইনকামটা যোগ হবে, এখান থেকে বাদ যাবে মাইনাস ইনকাম আর্ন উইদিন দ্য ডোমেস্টিক ইকোনমি বাই ফরেন রেসিডেন্টস, অর্থাৎ বিদেশি নাগরিক যারা আমাদের দেশে বসবাস করে তাদেরটা বাদ যাবে। আচ্ছা, নিট এক্সপোর্টস রিপ্রেজেন্ট, দেখেন নিট এক্সপোর্টস রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্স হোয়াট এ কান্ট্রি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টস অফ গুডস এন্ড সার্ভিসেস। নিট এক্সপোর্টটা হলো একটা দেশের যেটুকু এক্সপোর্ট করে এর থেকে বাদ দিতে হয় হলো যেটুকু ইম্পোর্ট করে সেটা। In plain words, the income of the citizens of Bangladesh living in the Middle East will be included in the GNP of Bangladesh. Similarly, the income of the Chinese people working in Bangladesh will be included in the GNP of China, but will be deducted from Bangladesh GNP. Moreover, GNP omits the value of intermediary goods to avoid double counting. জিডিপি তেও ইন্টারমিডিয়েট গুডস এর মূল্যটা যোগ হবে না, জিএনপি তেও আসবে না, ডাবল কাউন্টিং হবে। তাহলে as this and entries get included in the value of final products and services, সেকেন্ডারি প্রোডাক্ট যেগুলো আছে সেটা বাদ দেওয়া হবে। একটু আগে বলছিলাম যে বেকার কেক তৈরি করার জন্য যখন ডিম কিনছে সেই ডিমটা ইন্টারমিডিয়েট গুডস তার জন্য, আর আমি ডিম ভাজি করার জন্য বা অমলেট খাওয়ার জন্য যে ডিমটা কিনছি সেটা আমার জন্য ফাইনাল গুডস। যেহেতু জিডিপি আর জিএনপি ক্লিয়ার না, কারো কোনো কোয়েরি আছে? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এখন 5 মিনিট সময় দিব, এই ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিটটা এখানে পড়বেন, পরে আমাকে বুঝাবেন যে এটা কি জিনিস। ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট 5 মিনিটে এটা পড়েন, পরে আমাকে বুঝান। সময় হলো 5 মিনিট।
হ্যাঁ সুমিত দেব, আমি ওই আপনাদের এই ফেসবুক গ্রুপে গিয়ে আমি দেখে আসি, আপনি চ্যাটের উপর এখানে দিয়েছেন। জি স্যার। ওটা ফার্স্ট ওয়ানটা বেটার, হ্যাঁ সেকেন্ডটা এক্সাক্ট হয় না, নাম্বার পাওয়া যাবে হয়তো 50% পর্যন্ত সেকেন্ডটায়, কিন্তু ফার্স্ট ওয়ানটা পুরো নাম্বার পাওয়া যাবে। এটা স্যার একটা মানে ওই ফেসবুকে পেজে দেখছিলাম, মানে তারা বলতেছে ওই ধরনের থাকলে প্রথমে পাস্ট পার্টিসিপল, তারপর পাস্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট পারফেক্ট, ওইভাবে মানে একটা সিকোয়েন্স মেনটেন করতে হয়। না ওটা হলো 1971 যখন ছিল, তো যখন বাংলাদেশ স্বাধীন হয়, দূরের অতীতের ঘটনা ওটা, এই জন্য আমরা পাস্ট পারফেক্টে যাওয়াটা হলো বেস্ট। আর এটা প্রেজেন্ট সিন্স দিয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা পুরোপুরি সেন্সটা আসে না তখন থেকে, এখন তো নেই। সিন্স যখন লাগবেন, সিন্সের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন ইউজ করবেন, তখন থেকে শুরু করে এখন অদ্যাবধি পর্যন্ত বিরাজমান আছে, কিন্তু ওটা সেন্টেন্স যেটা লিখেছেন সেটা অদ্যাবধি বিরাজমান নেই, অবস্থার পরিবর্তন হয়েছে, এই জন্য একটা পাস্টে চলে যেতে হবে। বুঝছি স্যার। মানে আর এই যে সেকেন্ডটা যে ছিল, মানে এমনিতে তো আমরা ওই দেখলে বোঝা যায় যে ছিল বা 1971 সালে স্বাধীনতা অর্জন করে, এমনিতে তো স্যার ওই পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে মানে। হ্যাঁ এই জন্য পাস্টই লাগবেন, ওটা পাস্ট পারফেক্টই লিখবেন, ওটা আগেরটা পাস্ট পারফেক্টই লিখবেন, সেকেন্ডটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পুরোপুরি সেন্সটা আসে না। জি স্যার। ভুল মানে জিরো পাওয়া যাবে এরকম না, নাম্বার পাওয়া যাবে 50% হলেও পাওয়া যাবে। স্যার আচ্ছা স্যার, আরেকটা কথা হচ্ছে স্যার, ওই অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের মধ্যে যদি মনে করেন প্যাসিভ ভয়েসে থাকলো আর আমি অ্যাক্টিভ ভয়েসে দিয়ে দিলাম, তাহলে কি ফুল মার্কস কেটে দিবে না ওই কিছু মার্ক দিবে? না ফুল মার্কস কাটবে তো, ফুল মার্কস জিরো পাবে না, ট্রান্সলেশন জিরো নাই, ওই টেন্স জাম্প করার কারণে বা মিস করার কারণে জিরো হবে না, হয়তো 50% নাম্বার পাবেন, 40% 45% হলেও পাবেন। জি স্যার। আচ্ছা ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট কি কি বলেন সুমিত, এটা কি জিনিস? তো এটা তো স্যার ওই তার যখন এই এক্সপোর্ট ইম্পোর্ট করে তখন দুটো এলসির মধ্যে হচ্ছে যে ব্যাক টু ব্যাক যখন লেটার অফ এক্সপোর্ট ক্রেডিট ইনপুট করি তখন কি করতে হয়? এলসি করতে হয় স্যার, এই যে লেটার অফ ক্রেডিট করতে হয়, যাতে করে যে কাস্টমার যারা এক্সপোর্ট করে যারা ইম্পোর্ট করে তাদের মধ্যে সিকিউরিটি বা যেরকম প্রোডাক্ট প্রোডাক্টের কথা বলা হয়েছে সেটা দেয়া, টাইমলি শিপমেন্ট করা, এই সিকিউরিটি গুলা মেনটেন করে ব্যাক টু এলসির ব্যাক কেন? মাধ্যমে। সে তো লেটার অফ ক্রেডিট আছে, আপনি যখন ধরেন একটা বিদেশ থেকে একটা পণ্য কিনবেন, ওই পণ্য কেনার জন্য তো আপনার একটা লেটার অফ ক্রেডিট ইনস্টল করতে হবে, ক্রেডিট লাগে, ইস্যু করতে হবে। যেটা আবার ব্যাক টু যেটা ব্যাক মানে কি? কাস্টমার এবং সাপ্লায়ারের মধ্যে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ব্যাক টু আবার ব্যাক। ব্যাক টু ব্যাক কেন তাহলে? ধরেন আমি একটা পণ্য ক্রয় করতে চাই অস্ট্রেলিয়া থেকে, একটা ঔষধ আনতে চাই, তাহলে এই ওষুধ আনার জন্য আমাকে তো ওরা চিনে না, একটা ব্যাংকের মাধ্যমে আমার ব্যাংক আমার গ্যারান্টি দিবে বা ইস্যু করবে, ব্যাংক থেকে টাকা যাবে, তাহলে ব্যাংকের মাধ্যমে আমার একটা লেটার অফ ক্রেডিট ঋণপত্র ইস্যু করতে হবে, লেটার অফ ক্রেডিট ইস্যু করতে হবে যে ব্যাংক আমার পক্ষ হয়ে টাকাটা দেবে। তো এটা হলো লেটার অফ ক্রেডিট যদি আমি বলতে চাই। তাহলে আবার ব্যাক টু ব্যাক আরেকটা লেটার অফ ক্রেডিট, সেটা কি? হ্যাঁ সুমিত দে, আরেকটা লেটার অফ ক্রেডিট, দুইটা তো এখানে ব্যাক টু ব্যাক লেটার, একটা লেটার অফ ক্রেডিট এগেইনস্ট আরেকটা লেটার অফ ক্রেডিট, সেটা কি? স্যার এখানে তো বলা হচ্ছে স্যার, ওই একটা হচ্ছে স্যার এক্সপোর্ট করার জন্য আর একটা হচ্ছে ইম্পোর্ট করার জন্য। একটা এক্সপোর্ট করা সেটা কিভাবে, একই কোম্পানি করবে না ভিন্ন ভিন্ন কোম্পানি? একই কোম্পানি করবে স্যার, একটা হচ্ছে ওই র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য, আর এক্সপোর্টের সময় মেইন যে ফাইনাল প্রোডাক্ট এক্সপোর্ট করার জন্য। বুঝি নাই। মানে একই কোম্পানি মনে হয় স্যার, মানে ইয়ে করবে আর কি স্যার, এই ইস্যু করবে। এটা হতে পারে যখন আমরা র মেটেরিয়াল ইম্পোর্ট করব তখন একটা, যখন আবার ওই প্রোডাক্টটা প্রস্তুত হওয়ার পর এক্সপোর্ট করব তখন আরেকটা এলসি করতে হবে, এরকম স্যার। আচ্ছা আমরা এখানে একটা উদাহরণ যাই দেখি আলোচনার আগে। This may be explained with an example. Those who are engaged in exporting ready-made garments, ready-made garments যারা বিজনেসে জড়িত, have to open an LC for the export, তাদেরকে এলসি ওপেন করতে হয় এক্সপোর্টের জন্য। At the same time, they have to open another LC for the raw materials such as yarn that they import from abroad or from local market to make garments product. এখন দেখেন এই গার্মেন্টস এর যে আমরা এক্সপোর্ট করি,
এই এক্সপোর্টটা করার জন্য এটা যে র মেটেরিয়াল, সেটা কি আমাদের দেশ থেকে আসে না বাইরে থেকে আসে বলেন তো? বাইরে থেকে আসে স্যার। ইয়ান সুতা যেটা, এটা কিন্তু বাইরে থেকে বাইরে আসে। থেকে। তাহলে আমরা এক্সপোর্টের জন্য এলসি করতেছি। এক্সপোর্ট করার জন্য যারা এই পণ্যটা কিনবে তাদের সাথে আমরা এলসি করতেছি, গার্মেন্টস মালিকরা। আবার এটা এক্সপোর্ট এলসি। আবার তাদের কি করতে হয়, তাদের যেহেতু এই সুতা কিনতে হবে অন্য আরেকটা দেশ থেকে, তাদের সাথে একটা ইম্পোর্ট এলসি করতে হচ্ছে। তাহলে একটা ফাইনাল প্রোডাক্ট দেওয়ার জন্য তারা অর্থাৎ একটা কি করতে হচ্ছে, যারা কিনবে তাদের সাথে এলসি করছে। আবার এটা ওর একটা র মেটেরিয়ালস আনার জন্য ইম্পোর্ট করার জন্য আরেকটা দেশের সাথে তারা আরেকটা এলসি ওপেন করছে। এইভাবে ব্যাক টু ব্যাক লেটার, অর্থাৎ দুইটা এলসি ওপেন করতে হচ্ছে, একটা এক্সপোর্টের জন্য যারা কিনবে তাদের সাথে, আরেকটা ওই পণ্যটা তৈরি করার জন্য যে কাঁচামাল, এই কাঁচামাল যাদের কাছ থেকে কেনা হবে সে কাঁচামালটা হতে পারে সেটা দেশের বাইরে কোনো কোম্পানি অথবা দেশের কোনো ভিতরে কোনো কোম্পানি, তাহলে তাকে দুইটা এলসি ওপেন করতে হচ্ছে। এইটা হলো ব্যাক টু ব্যাক লেটার। সবার এটা লাগবে না, এটা ব্যাক টু ব্যাক লেটার হলো কারো কারো ক্ষেত্রে এটা প্রয়োজন হবে, কারো কারো ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। এখন ধরেন চাল ইম্পোর্টার যারা যারা চাল ইম্পোর্ট করে আমাদের দেশে, এখন তাদের দুইটা লাগবে না একটা লাগবে এলসি? একটাই লাগবে স্যার। একটা লাগবে, কারণ হলো তারা শুধু চালটা যাদের কাছে কিনবে, কিনে এনে দেশের বাজারে সেল করবে, তো তাদের লাগবে একটা। কিন্তু রেডিমেড গার্মেন্ট যারা জড়িত তাদের লাগবে দুইটা এলসি, কারণ তারা হলো যে সেল করবে একটা পার্টির সাথে এখানে এলসি হবে, আর আরেকটা হলো যে সুতা কিনবে যাদের কাছ থেকে তাদের সাথে আরেকটা এলসি। এটা হলো ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট। এখন দেখেন, back-to-back letter of credit involves two LCs, one export LC, master LC, in favor of the customers, middleman, and another import LC in favor of ultimate supplier. দেখেন, তাহলে ওয়ান হলো এক্সপোর্ট এলসি, যেটাকে আমরা মাস্টার এলসি বলবো, কারণ এটা না থাকলে তো আর ইম্পোর্টটা প্রয়োজনই হবে না। যদি গার্মেন্টস আমাদের এক্সপোর্ট করতে না পারি তাহলে ওটা শুধু ইম্পোর্ট করার প্রয়োজনই হবে না। এই জন্য এক্সপোর্ট এলসি যেটা হলো মাস্টার এলসি, ইন ফেভার অফ দ্য কাস্টমার, মিডলম্যান, মানে ইন ফেভার অফ দ্য কাস্টমার বা ইন মিডলম্যান, এখানে কাস্টমারের পক্ষে, অর্থাৎ এটা একটা আমাদের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি করবে যারা ক্রেতা তার পক্ষে, ইন ফেভার অফ দ্য কাস্টমার, and another import LC in favor of the ultimate supplier, যারা অর্থাৎ আলটিমেটলি সাপ্লাই দিবে ওই প্রোডাক্ট তৈরি করার জন্য। তাহলে একটা হলো কাস্টমারের সাথে একটা এলসি, আর একটা সাপ্লায়ারের সাথে একটা এলসি। তাহলে একটা হলো কাস্টমারের সাথে একটা এলসি, আর একটা হলো সাপ্লায়ারের সাথে একটা এলসি। কাস্টমার কারা? রেডিমেড গার্মেন্টস প্রোডাক্টের কাস্টমার ধরেন আমাদের ইউএসএ বা কানাডা হলো আমাদের কাস্টমার, তাদের সাথে কানাডা একটা কোম্পানি, তাদের সাথে একটা এলসি হবে। আর ধরুন আমরা অস্ট্রেলিয়া থেকে ইয়ার্ন কিনি, তাহলে অস্ট্রেলিয়ার একটা কোম্পানি হলো তারা হলো আমাদের সাপ্লায়ার, তাদের সাথে একটা এলসি হবে। Upon receipt of the master LC, the middleman request bank to issue import LC closely matched with middleman। এখন দেখেন মিডলম্যান মানে এখানে মিডলম্যানটা কে? মিডলম্যানটা হলো আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারার যারা, তারা মিডলম্যান। এখানে মিডলম্যান হলো আমাদের যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, তারা হলো মিডলম্যান। তারা দুইটা এলসি ওপেন করছে, একটা হলো এক্সপোর্ট করার জন্য, একটা ইম্পোর্ট করার জন্য। তাহলে আপন রিসিপ্ট অফ মাস্টার এলসি মানে এক্সপোর্ট এলসি ওপেন করার পর দ্য মিডলম্যান রিকোয়েস্ট ব্যাংক টু ইস্যু, রিকোয়ার্ড ব্যাংক টু ইস্যু করে to issue import LC closely matched with the terms and condition of master LC. Master LC terms and conditions সাথে মিল রেখে। আচ্ছা, the settlement of import LC, import LC settlement comes from the export proceed, অর্থাৎ import LC অর্থাৎ টাকা যেটা দিতে হবে ইয়ার্ন কেনার জন্য সেটা কিন্তু ওই এক্সপোর্ট এলসি থেকে এসে দিবে, এক্সপোর্টের টাকা পে করবে, সেটা সেই টাকা দিয়ে import LC পেমেন্টটা হবে, ওই কন্ডিশনে হবে। Back to back LC is issued on behalf of a customer against the security of export LC. তাহলে back to back LC is issued on behalf of a customer, একটা কাস্টমারের পক্ষে ব্যাংক কি করে, একটা কাস্টমারের পক্ষে করে against security of export LC for procurement of raw materials either locally or from abroad and makes timely shipment. This may be explained with example দিয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন এরপরে at the same time, আচ্ছা, back to back, last দেখেন back to back letter of credit in essence is used to import the imports generally on credit terms up to 180 days on the strength of the foreign LC received from the overseas buyers। 180 দিনের মধ্যে পে করতে হবে।
এবার সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও ভালো করে দেখবেন ব্যাংকিং টার্ম ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর সিআরআর স্ট্যান্ডস ফর ক্যাশ রিজার্ভ রেশিও it is the percentage of cash required to keep দেখেন it is the percentage of cash required to be kept in reserves with the central bank by the commercial banks as against their total deposit দেখেন সিআরআর এখানে হলো এটা হলো ক্যাশ রিজার্ভ পার্সেন্টেজ it is the percentage of cash required এটা হলো ওই ক্যাশ রিকোয়ার্ড পার্সেন্টেজ টু বি kept in reserves with the central bank অর্থাৎ দেখেন it is the percentage of cash required to be kept in reserve যেটা রিজার্ভ রাখতে হবে সেন্ট্রাল ব্যাংকের সাথে with the central bank by commercial banks as against their total deposit অর্থাৎ এই যে ব্যাংকগুলো কমার্শিয়াল ব্যাংকগুলো যে কাস্টমারদের কাছ থেকে টাকা নেয় বা ডিপোজিট গ্রহণ করে এটার একটা অ্যামাউন্ট সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয় যে কোনো কারণে যদি ব্যাংকটা ডিফল্ট করে যাতে ওই ডিপোজিট থেকে কাস্টমারদের টাকাটা পরিশোধ করা পাওনাটা পরিশোধ করা যায় এই জন্য একটা অ্যামাউন্ট জমা রাখতে হয় সেটা হলো সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও দিস রেট ইজ মেইনলি হেল্ড ফর দ্য সেফগার্ড অফ দ্য ডিপোজিটার্স অফ দ্য কমার্শিয়াল ব্যাংকস another objective of CRR is to keep the inflation under control আরেকটা কি হলো যে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ কথা another objective of CRR is to keep the inflation under control ভালো করে বুঝবো আমরা এখানে দুইটা উদ্দেশ্য একটা হলো যে ডিপোজিটরদের সুরক্ষা একটা উদ্দেশ্য আরেকটা হলো ইনফ্লেশন আন্ডার কন্ট্রোল অর্থাৎ যদি ব্যাংকের হাতে কমার্শিয়াল ব্যাংকগুলোর হাতে প্রচুর আইডল মানি থাকে তখন তারা কিন্তু মানুষ ব্যবসায়ীদেরকে লোন দিবে বিভিন্ন জায়গায় লোন দিবে টাকার একটা হিউজ ফ্লো তৈরি হবে আর ক্যাশ যদি তাদেরকে টাকা ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে জমা রাখতে হয় তাহলে তাদের কাছে পর্যাপ্ত টাকা থাকবে না একটা সংকট তৈরি থাকবে ইনফ্লেশন যখন বেশি হয় এই ক্যাশ রিজার্ভ সিআরআরটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ব্যাংকগুলোর কাছে অলস টাকা খুব বেশি থাকে না আচ্ছা at present cash reserve requirement ratio is 4% in Bangladesh এটা বর্তমানে 4% বাংলাদেশ একটা মিনিট এখন দেখেন at present cash reserve requirement ratio is 4% দুইটা কারণ একটা হলো ডিপোজিটরদের সুরক্ষা এবং ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য বা মানি মার্কেটটা কন্ট্রোল করার জন্য সেন্ট্রাল ব্যাংকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাকা কমার্শিয়াল ব্যাংকগুলোকে জমা রাখতে হয় সেটা হলো সিআরআর বর্তমানে রেট হলো 4% এটা কম বেশি হয় অর্থাৎ যেমন আপনার করোনা প্যান্ডেমিকের সময় এটা কমিয়ে দেওয়া হয়েছে আবার যখন অনেক টাকার ফ্লো থাকে তখন বাড়িয়ে দেওয়া হয় তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও ইজ 4% in Bangladesh. This rate is usually fixed. However, during the high inflation in the economy, central bank raises the CRR to reduce the amount of money left with banks to sanction loan. It squeezes the money flow in the economy, reducing investment and bringing down inflation. In contrast, at the time of economic stagnation, the rate is reduced so that the banks can provide loans to a large number of businesses and industries for investment purposes. Lower CRR also boosts the growth rate of the economy. Clear? একদম সহজ। Clear না দেখেন তো? এই যে রিজার্ভটা রাখা হয় এটা কি বাংলাদেশ ব্যাংকে নিয়ে রাখে স্যার? বাংলাদেশ ব্যাংকে হ্যাঁ সেন্ট্রাল ব্যাংকে রাখতে হয় এটা অটো আর প্রতিটা ব্যাংকেই কমার্শিয়াল ব্যাংকগুলোকে সেন্ট্রাল ব্যাংকে একটা অ্যামাউন্ট জমা রাখতে হয় হ্যাঁ বাংলাদেশ ব্যাংকে এই যে 4% এটা কিসের 4% টোটাল ডিপোজিটের অর্থাৎ যে কাস্টমার যে ডিপোজিট করে ধরেন একটা ব্যাংকে যতগুলো শাখা আছে 50টা শাখা আছে 50টা শাখায় প্রতি মাসে ধরেন 500 কোটি টাকা মানুষ জমা করছে তাহলে 500 কোটি টাকার 4% সেন্ট্রাল ব্যাংকে জমা করতে হবে বাধ্যতামূলক ভাবে তাহলে 500 কোটি টাকার 4% ধরেন কত প্রায় 4 কোটি টাকা এই 4 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হবে এবং এই জন্য কিন্তু তারা কোনো ইন্টারেস্ট পাবে না এই জন্য কোনো ইন্টারেস্ট পাবে না এই কমার্শিয়াল ব্যাংকগুলো আচ্ছা এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও হলো ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বলেন তো তামান্না এটা কি সংবিধিবদ্ধ তারল্য রেশিও
কি সেটা কি আমাকে বুঝে বলেন, বাংলা বলতে বলি নাই। স্যার এসএলআর এটা জানি না স্যার। হ্যাঁ সুমিত দে। এটা স্যার ওই মানে একটা ব্যাংকের মোট যে সম্পদ আছে তার বিপরীতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখতে হয়। এটা কি সেন্ট্রাল ব্যাংকে রাখতে হয়? সেন্ট্রাল ব্যাংকে বা নিজেদের ব্যাংকে মনে হয় স্যার, এটা ঠিক মনে না নাই। এটা সেন্ট্রাল ব্যাংকে না, নিজেদের কাছে রাখতে হয়। যেমন ধরেন আমরা ওই যে মানুষ যে টাকা, অনেক মানুষ টাকা জমা দিচ্ছে একটা ব্যাংকে, ধরেন হয়তো 100 মানুষ টাকা জমা দিচ্ছে একটা ব্রাঞ্চে, আবার 30 জন মানুষ টাকা উঠে দিয়ে যাচ্ছে। তাহলে এই যে টাকা জমা দিচ্ছে, টাকা উঠাচ্ছে, এখন ধরেন একটা ব্যাংকে একদিনে 50 কোটি টাকা জমা হলো। এখন এই 50 কোটি টাকা পুরোটাই কি ব্যাংক ইনভেস্ট করে ফেলবে, নাকি কিছু টাকা তাদের রাখতে হবে, যারা ওই টাকা উঠাইতে যাবে তাদের জন্য? অবশ্যই রাখতে হবে। লিকুইডিটি রেশিও, তাহলে কতটুকু তারা রাখবে, সেটার কতটুকু তারা রাখবে এটা শুধু দৈনন্দিনের ভিত্তিতে না, যে টোটাল যে ডিপোজিট হয় সেটা কতটুকু রাখবে এই যারা টাকা উঠায় তাদেরকে দেওয়ার জন্য, সেই রেশিওটা হলো আপনার এই স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও। এটা ব্যাংক নিজেদের মধ্যেই রাখে, এটা বিভিন্ন ফর্ম, ক্যাশ বা গোল্ড ফর্মে রাখতে পারে, এটা নিজেদের কাছে রাখে, এটা সেন্ট্রাল ব্যাংকে না। Statutory liquidity ratio (SLR) is a minimum percentage of deposit that commercial banks has to maintain in the form of liquid cash, gold or other securities. Securities form হতে পারে, যে একটা কোম্পানির সিকিউরিটি কিনে রাখতে পারে, যখন টাকা লাগে তখন বিক্রি করে দিতে পারে। It is basically the reserve requirement that banks are expected to keep before offering credit to customers. এটা হলো যে ওই পরিমাণ রিজার্ভ রিকোয়ারমেন্ট যে কাস্টমারদেরকে লোন দেওয়ার পূর্বে যেটুকু তাদের কাছে জমা রাখতে হবে, অর্থাৎ এই যারা টাকা উঠাবে তাদের পেমেন্টটা পরিশোধ করার জন্য। These are not reserved with reserve bank but with banks themselves. ব্যাংকের নিজেদের কাছে রাখতে হয়। In Bangladesh, SLR is fixed by Bangladesh Bank. It should be noted here that CRR, cash reserve ratio, and CLR have been the traditional tools of the central bank's monetary policy to control credit growth, flow of liquidity, and inflation in the country. সবগুলো CRR, CLR এগুলো যে রেট ফিক্সড করে দেয় বাংলাদেশ, যে এইগুলো রাখতে হবে, ব্যাংক নিজেদের কাছে রাখে। সিআরআরটা বাংলাদেশ ব্যাংক নির্দেশ করে দেয়, এসএলআরটা বোধহয় নির্দিষ্ট থাকে না। তো এটা নিজেদের মধ্যে রাখে। এগুলোর উদ্দেশ্য হলো যে আমাদের ইনফ্লেশনটা মোকাবিলা করা এবং ফ্লো অফ লিকুইডিটিটা মেনটেন করা, ইনফ্লেশন মেনটেন করা এবং ক্রেডিট গ্রোথটা মেনটেন করার জন্য এগুলো করা হয়। এরপর হলো রিপো রেট। রিপো রেট কি বলেন? এখানে দুইটা জিনিস মনে রাখবেন, একটা রিপো রেট আর একটা হলো রিভার্স রিপো রেট। উল্টা, একটা উল্টা। রিপো রেট হলো যে সেন্ট্রাল ব্যাংকগুলো কমার্শিয়াল ব্যাংকে যখন টাকা লাগে, যে রেটে তারা টাকা ধার দেয় সেটা হলো রিপো রেট। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে রেটে টাকা ধার দেয় যখন তাদের প্রয়োজন হয় সেটা হলো রিপো রেট। আর রিভার্স রিপো রেট হলো কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে যখন টাকা ধার করে, যে রেটে তারা টাকা ধার করে সেটা হলো রিভার্স রিপো রেট। তাহলে রিপো রেট কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে রেটে টাকা ধার দেয়, আর রিভার্স রিপো রেট হলো যে কেন্দ্রীয় ব্যাংক কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে যে রেটে টাকা ধার নেয় সেটা। দেখেন এই দুইটা জিনিস খেয়াল রাখবো আমরা। এখানে যেটা বলা হলো, দেখেন রিপো রেট is the rate at which the central bank of a country lends money to commercial banks and other financial institutions by purchasing securities in event of any shortfall of funds. Repo rate is the rate at which central bank of a country lends money to commercial bank. Commercial bank টাকা ধার দেয় commercial banks and other financial institutions by purchasing securities. Security purchase করার মাধ্যমে in event of any shortfall of fund, যখন তাদের কোনো shortfall হয়। Purchasing securities অর্থাৎ financial institution by purchasing securities। এই যে সেন্ট্রাল ব্যাংক তাদের টাকা ধার দিবে কি করে? তাদের সিকিউরিটি গুলো পারচেজ করার মাধ্যমে। তাদের সিকিউরিটিজ গুলো মানে পারচেজ করার মাধ্যমে টাকা ধার দেয়। Repo rate is used by monetary authorities to control liquidity and inflation in the money market. এই সবগুলোর উদ্দেশ্য হলো যে এখানে লিকুইডিটি এবং ইনফ্লেশন ইন দ্য মানি মার্কেট এবং টু কন্ট্রোল লিকুইডিটি, দুইটা গুরুত্বপূর্ণ কথা। টু কন্ট্রোল লিকুইডিটি এন্ড টু কন্ট্রোল ইনফ্লেশন ইন দ্য মানি মার্কেটের জন্য এই সবগুলো রেটই মেইনটেইন করে সেন্ট্রাল ব্যাংক। রিপো রেট ইজ অলওয়েজ লোয়ার দেন ব্যাংক রেট। ব্যাংক রিপো রেটটা ব্যাংক রেটের থেকে কম হবে। ব্যাংক রেটটা কি? অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে যে রেটে টাকা ধার দেয় সেটা সিকিউরিটিজ জমা না নিয়ে, সেটা হলো ব্যাংক রেট।
আর রিপো রেট হলো বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকে যখন টাকা দরকার তখন সিকিউরিটি জমা নিয়ে যে টাকা ধার দেয় সেটা রিপো রেট। পরে যখন টাকা দিয়ে দেয় তখন সিকিউরিটি ফিরিয়ে দেওয়া হয়। আচ্ছা দেখেন, তাহলে রিপো রেট ইজ অলওয়েজ লোয়ার দেন ব্যাংক রেট। আনলাইক ব্যাংক রেট হুইচ ইজ চার্জড এগেইনস্ট লোন, ভালো করে দেখবেন, আনলাইক ব্যাংক রেটের মতো না, হুইচ ইজ চার্জড এগেইনস্ট লোন, যেটা লোনের এগেইনস্টে চার্জ করা হয়। লোন নিয়েছে, লোনের এগেইনস্টে চার্জ করা হয়, ওটা লোনের সাথে বাড়তে থাকে অ্যামাউন্টটা। Repo rate is charged for repurchasing the securities sold by the commercial banks to the central bank. আর এই রিপো রেটটা is charged for repurchasing the securities sold by the commercial bank. এটা যে কমার্শিয়াল ব্যাংকগুলো যে তাদের সিকিউরিটি জমা দিয়ে বা বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করে টাকা নিয়েছিল, এটা কিন্তু লোনের এগেইনস্টে কাটবে না। যখন এটা তারা আবার নতুন করে এই সিকিউরিটিটা কিনতে যাবে বাংলাদেশ ব্যাংক, টাকা যখন পরিশোধ করবে বাংলাদেশ ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকগুলো, তখন নতুন করে যখন এই রিপারচেজ করবে তাদের নিজেদের সিকিউরিটি, ওই সময় এটা অ্যাডজাস্ট করা হবে। তাহলে ইজ চার্জড ফর রিপারচেজিং দ্য সিকিউরিটি সোল্ড বাই দ্য কমার্শিয়াল ব্যাংকস টু দ্য সেন্ট্রাল ব্যাংক। তারপর বলছে ইনক্রিজ ইন রিপো রেট ইজ ইউজুয়ালি হ্যান্ডেলড বাই দ্য ব্যাংকস এন্ড ডাজ নট এফেক্ট কাস্টমারস ডিরেক্টলি। এখন দেখেন, রিপো রেট যদি বাড়ায় ইজ ইউজুয়ালি হ্যান্ডেলড বাই দ্য ব্যাংক, এটা ব্যাংক ম্যানেজ করে এবং এটা সরাসরি কাস্টমারদেরকে এফেক্ট করে না। কিন্তু ব্যাংক রেট বাড়লে সরাসরি কাস্টমারদের এফেক্ট করবে। বাংলাদেশ ব্যাংক যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়, তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলো কি করবে, তারাও ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে, তাহলে লোন নিতে হবে বেশি ইন্টারেস্ট দিয়ে। আর রিপো রেট যদি কম বা বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা কাস্টমাররা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় না, ওদের সিকিউরিটিস এর সাথে এটা অ্যাডজাস্ট করা হয়, ব্যাংকের হয়তো লাভটা একটু কম বেশি হয়। লাস্ট ওয়ান হলো রিভার্স রিপো রেট। Reverse repo rate is the rate at which the central bank or reserve bank of country borrows money from commercial banks for a short term period. Central bank স্বল্প সময়ের জন্য কমার্শিয়াল ব্যাংক অথবা অন্যান্য ব্যাংক থেকে যে টাকা ধার নেয় যে রেটে। Reserve repo rate is the rate at which the central bank or reserve bank of a country borrows money from commercial banks for a short term period. The reverse repo rate helps the reserve bank get মানি ফ্রম ব্যাংকস ইন টার্মস অফ নিড। যখন সেন্ট্রাল ব্যাংকের দরকার, বিশেষ করে সরকার অনেক সময় ব্যাংক থেকে টাকা চায়, টাকা ধার নেয়, ঋণ করে, তখন এটা তার প্রয়োজন হয়। ইন রিটার্ন, এর পরিবর্তে দ্য রিজার্ভ ব্যাংক অফার্স অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট টু দেম, এটা অ্যাট্রাকটিভ ইন্টারেস্ট রেট দেয় ব্যাংকগুলোকে। দ্য ব্যাংকস অলসো ভলান্টারিলি পার্ক এক্সেস ফান্ডস উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। ব্যাংক কখনো কখনো তাদের যে আইডল মানি আছে তারা ইচ্ছা করেও সেন্ট্রাল ব্যাংকের কাছে জমা দেয় কিছু ইনকাম করার আশায়। Funds with central bank as it provides them with an opportunity to earn higher interest on surplus money lying idle. It is an important monetary policy tool employed by the central bank to maintain liquidity and check inflation in the economy. অনেক কথা বলা হলো, আশা করি বুঝতে পেরেছেন সবগুলা টার্ম। বোঝা গেছে? আমাদের আর কয়টা ক্লাস আছে স্যার? আপনাদের ক্লাস খুব শেষের দিকে, আপনাদের ক্লাস খুবই শেষের দিকে, শেষ পর্যায়ে চলে আসছি আমরা, হয়তো আর 3-4টা ক্লাস সব মিলে হবে। স্যার আমাদের হ্যাঁ, তামান্না কি বলছেন? স্যার ওই 2019 সালে যে ব্যাংক রিটার্নটা, এটা কি ঈদের আগে হওয়ার পসিবিলিটি আছে স্যার? ডেট, পরীক্ষার ডেট? হ্যাঁ হ্যাঁ, সুমিত ভালো বলতে পারবে। সুমিত বলেন তো 2019 সালের পরীক্ষার ডেট কবে হতে পারে? এটা তো স্যার কোনো মানে ঠিক নাই, অনেকে বলতেছে ঈদের আগে হবার একটা সম্ভাবনা আছে, মানে জুলাই মাসে। ঈদের আগে সম্ভাবনা, ঈদের আগে সম্ভাবনাটা মনে একটু কমে যাচ্ছে এখন, না? কম জি স্যার, অনেক কমে গেছে এখন। হ্যাঁ, মানে প্রথমে শোনা গেছিল জুন মাসের লাস্ট উইকে হতে পারে, কিন্তু এখন দেখা যাচ্ছে না হবার সম্ভাবনাটাই বেশি। ওই পরীক্ষাতে মনে হয় স্যার কোনো কিছু ঝামেলা আছে যে কারণে এত দেরি করতেছে তারা। হ্যাঁ, বুঝি নাই। কোনো ঝামেলা করছে মনে হয় স্যার, মানে ওই প্রিলির রেজাল্ট দেখাচ্ছিল, এটা নিয়ে আন্দোলন